আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইকোনমিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোরের সিলেট বোর্ড 19 সালের একটা প্রশ্ন সলভ করব। এটা ছিল পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেটে কিভাবে মুনাফা নির্ণয় করতে হয়, লাভ অথবা ক্ষতি বের করতে হয়। ঠিক আছে, প্রশ্নটা ছিল 2000 সিলেট বোর্ড 19 সালের গয়ের প্রশ্নটা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, বের করতে হবে মুনাফার পরিমাণ। ঠিক আছে, তো আমরা জানি মুনাফা নির্ণয় করতে কীভাবে। মুনাফা নির্ণয় করার সূত্র আমরা জানি, মুনাফা সমান সমান মোট আয় মাইনাস মোট ব্যয়, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস বিয়োগ করলে যা থাকে তাই হচ্ছে মুনাফা। আর মুনাফাকে প্রকাশ করা হয় পাই দ্বারা, গাণিতিক একটা চিহ্ন পাই। মোট আয় হলো টোটাল রেভিনিউ, মোট আয়কে ইংরেজিতে বলে টোটাল রেভিনিউ, সংক্ষেপে টিআর। মোট ব্যয় বা মোট খরচকে বলা হয় টিসি, টোটাল কস্ট। ঠিক আছে, মোট ব্যয়। তো আমাদের এখন টিআর এবং টিসি নির্ণয় করতে হবে। চলো আমরা টিআর এবং টিসি নির্ণয় করি। দেখো, মোট আর সমান সমান পি ইন্টু কিউ। ঠিক আছে, তো আমাদের পি রেখাটা দেখতে হবে। দেখো তো এখানে কি পি রেখা আছে? দেখো কোথাও পি রেখা নেই। আচ্ছা, আমরা আমরা জানি আমাদের দরকার হলো, আচ্ছা এটা ছিল এস এসি, এস এসি যে কথা, এসি একই কথা। ঠিক আছে, এস এসি বা এসি। ঠিক আছে, এখন খেয়াল করো, আমাদের অনেকগুলো রেখা আছে এখানে। এমসি রেখা আছে, এসি বা এসএসি আছে, এভিসি আছে, এআর ইজিক্যাল টু এমআর আছে, পি রেখা নেই, তাই না? তাহলে পি রেখা কোনটা? আসলে এই রেখাটাই হচ্ছে পি রেখা, থাকুক এবং না থাকুক। তোমাকে সবসময় বুঝতে হবে এটা হচ্ছে পি রেখা। ঠিক আছে, আর ভারসাম্য রেখা এটা দেয়া ছিল, আমি ড্র করিনি, এই যে এটা হচ্ছে ভারসাম্য রেখা। ঠিক আছে, চলো এবার শুরু করি। তাহলে আমরা জানি মানগুলো দেয়া ছিল, চলো মানগুলো আমরা বসিয়ে নিই। হ্যাঁ, এই যে এই মানগুলো বইতে দেয়াই আছে, উদ্দীপকে দেয়া আছে। তাহলে এখন খেয়াল করো, এই রেখাটার জন্য কী রেখা আমরা বলেছিলাম? এটা হচ্ছে ভারসাম্য রেখা, আর এটা হচ্ছে প্রাইস রেখা, তাই না? ছেদ করেছি এই বিন্দুতে। তাহলে এই বিন্দু থেকে আমরা দুইটা ডিস্টেন্স পাবো, একটা হলো এইভাবে। এখন প্রশ্ন হলো এই দূরত্বটা কি? দেখো এখানে আছে প্রাইস, কস্ট। এই কস্ট মানে অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, সবগুলোকে একসাথে বোঝাচ্ছে কস্ট দিয়ে। ঠিক আছে, এখানে দেখো মার্জিনাল কস্ট আছে, অ্যাভারেজ কস্ট আছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আছে, সব কস্টকে আসলে শুধু কস্ট দ্বারা প্রকাশ করা আছে। আর মানে হচ্ছে রেভিনিউ, এখানে দেখো অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, সব রেভিনিউকে একসাথে আর দ্বারা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে এই বিন্দু থেকে আমরা দাম, দেখো এই যে এই দূরত্বটা কী হবে? প্রাইস হবে, কস্ট হবে, না রেভিনিউ হবে, তাই না? এখন রেভিনিউ আমাদের এখানে কোনো কাজ নাই, আমাদের কাজ হলো প্রাইস নিয়ে এবং এসি নিয়ে। তাহলে এটা এখন এইসব প্রশ্ন হলো, এটা কি কস্ট হবে এই দুটো দূরত্ব, নাকি প্রাইস হবে? কস্ট হবে? কস্ট হবে না, কারণ আমরা এই রেখাটা হচ্ছে প্রাইস রেখা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে প্রাইস, এই দূরত্বটা কত? 50 ই, তাই না? তাহলে আমাদের এখানে লিখতে হবে 50 ই লিখে। তাহলে এই দূরত্বটা হচ্ছে 50, তাই না? তাহলে এই দূরত্বটা কি বলো তো? এইভাবে যেন আমরা কী দেখাই, ডানে বামে আড়াআড়ি, এক্স্যাক্টলি পরিমাণ। তাহলে 15 ই, 15 ই, তাই না? এটা হবে আমাদের পরিমাণ। চলো এটা লিখে ফেলি। হ্যাঁ, এই যে 15 ই, তাহলে আমরা প্রাইস পেলাম 50 ই, কোয়ান্টিটি পেলাম 15ই, তাই না? এখন এই যে 50, দেখো এই যে এটার বিপরীত বাহু কোনটা? এটা, তাই না? আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু কেমন হয়? সমান হয়। এক্স্যাক্টলি, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাই না? তাহলে 50 ই সমান সমান কত? দেখো 50 ই বা ই 50, এটা সমান, বিপরীত বাহু হচ্ছে এটা। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম জ্যামিতিতে। তাহলে 50 এর সমান বাহু হচ্ছে, মান হচ্ছে 15। এখানে আমরা তাহলে 50 এর পরিবর্তে লিখব 15। ঠিক আছে, 50 না 15 ই, 15 এর পরিবর্তে, হ্যাঁ 50 এর পরিবর্তে লিখবো আমরা 15। ওকে, আরেকটা আছে এই দূরত্ব, তাই না? এই বিন্দু থেকে দুইটা দূরত্ব, এটা একটা, এটা একটা, 15 ই। তাহলে 15 ই এর মান কত? দেখো, হ্যাঁ আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, কত? দেখো 50, তাই না? তাহলে এখানে আমাদের লিখতে হবে 50। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, তাহলে এই গুণ করলে হবে 750, 5 15 50, 750। তাহলে টোটাল রেভিনিউ আমরা পেলাম কত? এক্স্যাক্টলি 750। এখন আমরা বের করবো টোটাল কস্ট। টোটাল কস্টে দেখো এসি ইন্টু কিউ, তাই না? তাহলে এসি, এসি রেখা কোনটা? দেখো এটা এমসি, এস এসি, এভিসি, এসি নেই, তাহলে আছে এস এসি, শর্ট রান এভারেজ কস্ট। এইটাই আসলে এসি রেখা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এসি রেখা, এবং এটা হচ্ছে ভারসাম্য রেখা, তাই না? এভাবে ভারসাম্য রেখা। তাহলে এ এস এসি এবং ভারসাম্য রেখা ছেদ করেছে কোন বিন্দুতে? এক্স্যাক্টলি এফ বিন্দুতে। তাহলে এফ হতে আমরা দুইটা ডিস্টেন্স পাবো, তাই না? একটা হচ্ছে F50 বা 50 এফ। তাহলে এটা কি বলো তো আমাকে? এটা কি প্রাইস হবে?
না খরচ হবে, কস্ট হবে, প্রাইস হবে না, কারণ প্রাইস রেখা তো এইটা, আমরা এখন কাজ করব এই বিন্দু নিয়ে, তাহলে এটা হবে কস্ট, তাই না? কস্ট মানে এস এ সি, তাহলে এস এসির মান এস এসি যেই কথা এসি সেই কথা, এটা উদ্দীপকে এসএসসি দেওয়া থাকতে পারে, আবার শুধু এসি দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আমরা যে প্রথম ভিডিওটা করেছিলাম বেসিকের, সেটা তোমরা দেখে আসতে পারো, সেই ভিডিওতে শুধু ছিল শুধু এসি। তাহলে এসি বা এসএসসির মান কত? 50F, 50F, 50, হ্যাঁ এটা ছিল 50F এসির মান, তাই না? এই যে এখান থেকে এখানে, ওকে। এখন আমরা যেটা করব, এফ বিন্দু থেকে এই যে এই দূরত্বটা যেন কি, হ্যাঁ এইভাবে সবসময় আমরা কী দেখাই? কোয়ান্টিটি দেখাই, তাই না? তাহলে 20F, তাই না? এটার বিপরীত বাহু যেন কোনটা? এক্স্যাক্টলি এটা। তাহলে 20F এর বিপরীত পরিবর্তে আমরা কী লিখতে পারি? এক্স্যাক্টলি 50। ও আগে 20F লিখে নেই, হ্যাঁ 20F, 20F, ঠিক আছে? তাহলে এসির মান পেলাম আমরা, এসির মান পেলাম 50F, আর কিউ এর মান পেলাম 20F। এখন 50F সমান সমান কত যেন দেখো তো? 50F এর বিপরীত বাহু কত? এই যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, তাহলে 50F এটার বিপরীত বাহু হচ্ছে এটা 20, তাই না? তাহলে এখানে লিখবো আমরা 20, লিখে ফেলি। হ্যাঁ, 50F এর পরিবর্তে কি দেখলাম? 20। এখন 20F দেখো, এই যে 20F এটার বিপরীত বাহু কি? এইটা, তাহলে 20F এর পরিবর্তে আমরা লিখবো 50, তাহলে লিখে ফেলি। হ্যাঁ দেখো 20F এর পরিবর্তে 50, এই হলো 50, ঠিক আছে? তাহলে 50 এবং 20 এই দুটো গুণ করলে হয় 1000, তাহলে টোটাল পেস্ট করলাম, পেলাম আমরা কত? 1000, আর টোটাল রেভিনিউ পেয়েছিলাম কত? 750। তাহলে মুনাফা আমরা বের করতে পারবো না? তাহলে নিচে মুনাফাটা বের করে ফেলো, ভিডিওটা পজ করে তুমি মুনাফাটা এখানে নির্ণয় করে ফেলো। এবার আমার সাথে মিলিয়ে নাও, দেখো তো ঠিক আছে কি না? হ্যাঁ, টোটাল রেভিনিউ পেয়েছি আমরা 750, টোটাল কস্ট পেয়েছি 1000, তাহলে 750 মাইনাস 1000 বিয়োগ করলে দিয়ে থাকে -250। 1000 মাইনাসেরটা অনেক বড়, তাই না? এই জন্য হবে -250। এখন আমাকে বলো -250 এটা কি শূন্যের চেয়ে বড় না ছোট? এক্স্যাক্টলি শূন্যের চেয়ে ছোট। তাহলে মুনাফা পেয়েছি আমরা শূন্যের চেয়ে ছোট, দ্যাট মিন্স ঋণাত্মক মুনাফা, তাই না? তাহলে লেখো সুতরাং মুনাফা সমান সমান শূন্যের, সুতরাং মুনাফা সমান সমান -250। এখন এই যে 250 শূন্যের চেয়ে ছোট, তার মানে এইটা ইজ লেস দেন জিরো, মুনাফা ইজ লেস দেন জিরো, তাই না? এটা লিখে ফেলো। হ্যাঁ, যেহেতু মুনাফায় শূন্যের চেয়ে ছোট, এই যে লেস দেন, ঠিক আছে? এই পাশে যেটা থাকে সেটা লেস দেন, আমরা এইটাকে ব্যাখ্যা করব, এটার সাথে তুলনা করব, এইটা বড় না ছোট সেটা, ঠিক আছে? এটা ছোট, তাহলে এই চিহ্ন। যেহেতু মুনাফা ইজ লেস দেন জিরো, সেহেতু বা সুতরাং উদ্দীপকে প্রদত্ত ফার্মটির ক্ষতি হবে, ঠিক আছে? এই যে উদ্দীপকটা দেওয়া আছে এটা একটা ফার্মকে প্রতিনিধিত্ব করে, ঠিক আছে? তো যেহেতু এসি কার্ভটা উপরে, প্রাইস রেখার উপরে আছে, এই জন্য ফার্মের ক্ষতি হবে, ঠিক আছে? এই কথাটা তোমাকে স্পষ্ট করে লিখতে হবে। যেহেতু মুনাফা ইজ লেস দেন জিরো, সুতরাং উদ্দীপকে প্রদত্ত ফার্মটির ক্ষতি হবে, ঠিক আছে? আর বাকি দুইটা শর্ত যেন কী ছিল? হ্যাঁ, বাকি দুইটা ছিল যদি মুনাফা শূন্য হয়, অর্থাৎ এই যে মুনাফা যদি ক্যালকুলেশন করার পর যদি শূন্য হয়, তখন সেটাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। আর যদি মুনাফা ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ একের চেয়ে বড় হয়, পজিটিভ সংখ্যা, সেটাকে বলা হয় অস্বাভাবিক মুনাফা। আমরা যে প্রথম ভিডিওতে বেসিক যে ভিডিওটা দেখেছিলাম, তোমরা সেটা দেখে আসতে পারো, সেটা খুব ইম্পর্টেন্ট আসলে, সেটা ছিল অস্বাভাবিক মুনাফা, তাই না? তো আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, সাম আপ করি, এখানে তোমার কাজ হলো শুধু দেখা এসি রেখা, এসি রেখাটা কোথায় আছে এবং পি রেখাটা কোথায় আছে। এসি রেখা, ভারসাম্য রেখা, প্রাইস রেখা, ভারসাম্য রেখা, এই দুইটা বিন্দু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এই দূরত্বটা, এই দূরত্বটা, আর এই দুইটা তো আসলে একই থাকে, ঠিক আছে? তো এইভাবে তুমি মুনাফার ফর্মুলাটা দেখো, মুনাফা সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, টোটাল রেভিনিউ সমান পি ইন্টু কিউ, টোটাল কস্ট সমান এসি ইন্টু কিউ, ঠিক আছে? তো এইভাবে কাজগুলো করতে হবে, এই লেখাটা অবশ্যই লিখতে হবে। এই পর্যন্ত এই প্রশ্নের আনসার, এই প্রশ্নের আনসারে এটা লিখবে না, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্কগুলো আমি বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক এইরকম কী কী হোমওয়ার্ক আছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্কগুলো তুমি স্ক্রিনশট নিয়ে রেখে দাও। চিটাগং বোর্ড 19 সাল গ, আসলে সকল প্রশ্নের গ আমরা মুনাফা নিয়ে কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আনসার করেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, ঠিক আছে? তারপর রাজশাহী বোর্ড 17 গ, কুমিল্লা বোর্ড 17 গ, চিটাগং বোর্ড 17 গ, প্রথমটা ছিল চিটাগং বোর্ড 19 সাল, সিলেট বোর্ড 17 গ, ঢাকা বোর্ড 16 গ, কুমিল্লা বোর্ড 16 গ, যশোর বোর্ড 16 গ।
হ্যাঁ, তো এই অঙ্কগুলো কি তোমাকে করতে হবে কাগজে কলমে, না করলে কিন্তু ক্লিয়ার হবে না। তোমার এমনি মনে হবে আমি পারি পারি, দুইবার ভিডিওটা দেখলে তোমার মোটামুটি মুখস্থ হয়ে যাবে, তখন মনে হবে আমি পারি পারি। শুধু পারি পারি বসে থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, এগুলো আবার কাগজে কলমে করতে হবে। তুমি যদি কাগজে কলমে বের করতে পারো তাহলে তোমার শেখাটা পূর্ণ হয়েছে, তুমি মনে করতে পারো। ঠিক আছে, তো আমাদের পরবর্তী ভিডিও হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে। ঠিক আছে, মনোপলিস্টিক এবং অন্যান্য যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে, ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, তাদের মুনাফা নির্ণয় করা। ঠিক আছে, তো এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমাদের ক্লাস করেছো, সেই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, তো আমার লেকচার যদি তোমার ভালো লেগে থাকে, আরও ভিডিও পেতে চাও, তাহলে তুমি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভালো না লাগে তাহলে আর জীবনও সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। হ্যাঁ, আর কখনো এই চ্যানেলটা দেখার দরকার নেই। আমার চ্যানেলটা আছে অক্সিজেন লাইভ এই নামে। ঠিক আছে, তো কোনো সমস্যা থাকলে এখানে লিখতে পারো, অথবা তুমি কোন প্রশ্নটা পারো না বা সমাধান করতে তোমার সমস্যা হচ্ছে সেটা আমাকে জানাও। ঠিক আছে, তো পরবর্তীতে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।